ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে কমিশনের জোর প্রস্তুতি। আচরণবিধি নিয়ে আজ আসতে পারে সিদ্ধান্ত। সরকারের চিঠি পেয়েছে ইসি। নির্বাচন সামনে রেখে এখনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে সমমনাদের দিয়ে ফুটে যাবে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি। 1 বছর পর মর্গ থেকে আঞ্জুমানে 6 অজ্ঞাত মরদেহ হস্তান্তর। দুদকের মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ। সন্ত্রাস বিরোধী মামলায় মেজর সাদিকের স্ত্রী আদালতে। এবং বৃষ্টির পানির দৌড়ে চট্টগ্রামে অক্সিজেন মোড়ে মূল সড়কের ব্রিজে ধস। যান চলাচল ব্যাহত। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্বলতাই কারণ। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে চিঠি দেওয়া হয়। এতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয় চিঠিতে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার উল্লেখিত সময়ের মধ্যে ভোট আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরেন। জানান, 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে জাতীয় দল, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসির সভাপতিত্বে সকাল থেকে কমিশনের সভা চলছে ইসি সচিবালয়ে। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির নবম কমিশন সভা চলছে। সেখানে আছেন মিয়া আমিনুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, বৈঠকে আলোচনায় অগ্রগতির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আলোচনার অগ্রগতি যদি বলি, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে কমিশনের সিনিয়র সচিব রয়েছেন আখতার আহমেদ, তিনি যেটি নিশ্চিত করেছেন যে মূলত আজকের যে বৈঠকটি চলছে সেটি প্রথম পর্বে প্রায় 3 ঘন্টারও বেশি সময় চলার পর বর্তমানে কিন্তু বিরতি দিয়ে তারা আবারও 3টার পর বসবে বলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে অগ্রগতিটি হয়েছে সেটি হচ্ছে মূলত আরপিও, যেহেতু অনেকগুলো আইন সংক্রান্ত বিষয় এখানে রয়েছে, যে আজকের যে নবম কমিশনের মূলত যে বিষয়টি ছিল যে রাজনৈতিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধিমালা চূড়ান্ত করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয়গুলো সামনে এসেছে। যেহেতু জুনের শেষের দিকে যে খসড়াটি করা হয়েছিল, এর মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে এখানে এবারের নির্বাচনকে ঘিরে মূলত বলা হচ্ছে যে পোস্টারের ব্যবহার শিথিল করার, এবং সেই সাথে বলা হয়েছিল যে যে পরিবেশ বান্ধব যে বিষয়গুলো, এবং এর মধ্যে অন্যতম যেটা বলা হচ্ছে এবার বিশেষ করে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ এখানটায় বলা চলে অপপ্রচার রয়েছে, এই অপপ্রচার রোধে কিন্তু কমিশন বেশ ভালোভাবে তারা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করছে। এবং এর পাশাপাশি আজকের এই কমিশন সভা থেকে যে প্রবাসী ভোটের যে অগ্রগতির কথা আপনি জানাচ্ছিলেন, মূলত সেই অগ্রগতি হতে পারে বলে মনে হচ্ছে। তবে এটি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, প্রবাসী ভোট এবং সেই সাথে সীমানা নির্ধারণ, যদিও বলা চলে যে একটি কথা উঠে এসেছে মূলত আজকে সীমানা নির্ধারণ, আজকে মূলত সীমানা নির্ধারণের খুব একটা চূড়ান্ত পর্যায়ে আসবে না। কারণ হচ্ছে সীমানা নির্ধারণের
ক্ষেত্রে মূলত 10 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে আজকের যেহেতু আচরণ বিধিমালার খসড়ার চূড়ান্ত হতে পারে, সেই ক্ষেত্রে মূলত যে নির্বাচনে প্রার্থী তাদের প্রচারণার ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলো তাদেরকে মানতে বাধ্য থাকবে তারা, সেই বিষয়গুলো বলা হতে পারে। এবং এর মধ্য দিয়ে আপনি দেখেছেন হয়তোবা যে গতকাল বা রাতে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মূলত নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যার বলা চলে এখন থেকে 6 মাস সময়। সেই সময়কে সামনে রেখে মূলত আমরা দেখেছিলাম যে গতকাল আবার সরকারের পক্ষ থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছিলেন যে ভোট সংক্রান্ত বিভিন্ন যে যারা ভোট পরিচালনা করবেন তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনার কথা বলছিলেন। এর মধ্যে বলা চলে আজকে যেহেতু কমিশনেই পরবর্তীতে সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকবে কিংবা তফসিল দিবে তারা সময় মতো, তারা কমিশন বলেছিল যে 2 মাস আগে অন্তত। তো সব মিলে বলা চলে আজকের যেহেতু কমিশন সভা চলছে সেটি বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচনের প্রার্থী এবং ভোটার যে আচরণ বিধিমালা সেটি নিয়ে মূলত। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির নবম কমিশন সভা চলছে, সেখান থেকেই যুক্ত ছিলেন মিয়া আমিরুল। নির্বাচন সামনে রেখে এখনও জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি বিএনপি, তবে যুগপথ আন্দোলনের সমমানদের নিয়ে ভোটে যাবে দলটি। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, ইসির কাছে সরকারের চিঠি পাঠানোর অপেক্ষা ছিল গোটা জাতি, এটি অত্যন্ত ইতিবাচক। নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত 1 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে। জবাবদিহিতা না থাকার কারণেই দেশে অনেক দুর্ঘটনা ও গুজব ছড়াচ্ছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সব জায়গায় স্বচ্ছতা আসবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে দেখা করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন হয়েছে জুলাই সনদে। কক্সবাজারের ঘটনায় এনসিপি নেতারা লুকোচুরি করে জনগণের মনে সংশয় তৈরি করছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নয়। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গা হয়, এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? আসলে 6 যুবকের মরদেহ পুড়িয়ে ফেলা সহ 7 জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম, পুলিশের একাধিক কর্মকর্তা সহ 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। এই ঘটনায় গ্রেপ্তার 8 পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে নারকীয় সেই ঘটনার বিস্তারিত বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। এদিকে রামপুরায় 2 জনকে হত্যা সহ কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আর জানাচ্ছেন জাহিদ হাসান। 24-এর 5 আগস্ট আশুলিয়া থানায় 6 যুবককে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। তার আগের দিন 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। মামলার অভিযোগে বলা হয় 6 জনের মধ্যে একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে মারা হয়েছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আশুলিয়ায় 7 জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, শাহিদুর রহমান, ওসি শাহেদ সহ 16 জনকে আসামি করে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর শুনানি হয়। তার আগেই ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৮ জনকে। তাদের উপস্থিতিতে সেদিনের সেই হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি ১৩ই আগস্ট। সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে ১৬ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আশুলিয়ার হত্যাকাণ্ডে আসামিরা একে অপরকে সহযোগিতা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে অপরাধ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় ২৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে ৪ তারিখে একজনকে হত্যা এবং ৫ তারিখে ৬ জনকে হত্যা, এই ৭ জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল ২৯ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। এদিকে রামপুরা এলাকায় ২ জনকে হত্যা এবং এক আন্দোলনকারী আমির কার্নিশে ঝুলে থাকা অবস্থায় গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এ বিষয়ে পরবর্তীতে শুনানি করে আদেশ দেওয়া হবে। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ১ বছর পর ঢাকা মেডিকেলের মর্গ থেকে অজ্ঞাত পরিচয় ৬ জনের মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে। গেল ১ বছরে তাদের খোঁজে কেউ না আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফনের সিদ্ধান্ত নেয় ডিএমপি। রাজধানীর জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একে একে বের হচ্ছে জুলাই অভ্যুত্থানের নিহত ৬টি লাশ। গেল ১ বছরেও এদের খোঁজে কেউ না আসায় লাশের আগে যুক্ত করা হয়েছে বেওয়ারিশ। বৃহস্পতিবার দুপুরে লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মুহফিদুলের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগ বলছে, আগস্টের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আনা হয়। এদের একজনকে গুলি করে ও বাকিদের ভোঁতা অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলো আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলো আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। যে লাশগুলি ছিল আননোন, যেটা 6টা বডি ছিল, তার মধ্যে একটা ছিল শর্টগান ইঞ্জুরি, আর বাকি 5টা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ট ট্রমা। মানে ব্লান্ট ট্রমা মানে সেটা হলো ভূতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়স ২২ থেকে ৩২-এর মধ্যে। এদের একজন নারী ও একজনের নাম এনামুল বলে জানা গেছে। ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহমেদ জানান, চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে রাজধানী জুরাইন কবরস্থানে অজ্ঞাত এই ৬ জনকে দাফন করা হয়েছে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং রুলস অফ বিজনেস অনুযায়ী এই ৮ জন জুলাই শহীদদের গেজেট বাতিল করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা বেআইনি ও রায় জালিয়াতির মামলায় ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে।
বৃহস্পতিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় প্রদানের বিষয়ে এবিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। আমি জানি না কেন আমার এই আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন নাই। উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে মাথায় হেলমেট দিয়ে এনেছে। আমি আদালতের কাছে এটি প্রার্থনা করার চেষ্টা করেছি যে একজন বয়স্ক মানুষ, সাবেক বিচারপতিকে যদি এভাবে আদালতে হেলমেট দিয়ে আনা হয় তাহলে এটা সারা বাংলাদেশের আদালতকে অবমাননা করা হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 18 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল হাসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে। এর আগে 2021 সালে তৎকালীন ভিসি কলিমুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে 790 পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সে সময় অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে অবাঞ্ছিত করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য থাকাকালে ডক্টর কলিমুল্লাহ 1300 দিনের মধ্যে 1100 দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আরও জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, ডিবি কার্যালয় থেকে তাকে কখন আদালতে নেওয়া হতে পারে জানাবেন? রাত্রি আমরা যেমনটা জানি যে ডিবি কার্যালয় থেকে তাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে প্রবেশ করানো হবে। তারপর কিন্তু তার রিমান্ড আবেদন করা হবে। সেই সাথে যদি সাবেক ভিসি যে তার পক্ষে যদি আইনজীবী থাকে তাহলে তিনি হয়তো বা জামিনের জন্য আবেদন করতে পারে। সব মিলিয়ে আসলে জিনিসটা আমরা একটু বলে রাখি যে সাবেক ভিসি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তাকে গ্রেপ্তারের বিষয়ে সবাই মনে করছেন যে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার কারণে হয়তো বা তাকে এ ধরনের আটক করার বিষয়টি আসতে পারে। তবে বিষয়টি হচ্ছে তাকে দুর্নীতির অভিযোগে দুদকের একটি মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা যতটা জানি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ যে উন্নয়ন প্রকল্প ছিল সেখানে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিকাদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়ার কারণে এবং বিভিন্ন জায়গায় যে মন্ত্রণালয় কর্তৃক যে অনুমোদন নিতে হয় সেই অনুমোদনটাই তিনি নেননি। সাবেক ভিসি সহ আরো 5 জনের বিরুদ্ধে কিন্তু দুদকের এই মামলা করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বাকিটা তদন্ত চলছে এবং বাকি 4 জনকেও কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে যে অর্থ আত্মসাৎ এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু দুর্নীতির কারণে কিন্তু তাকে আটক করা হয়েছে। কিছুক্ষণ নাগাদ তাকে কিন্তু তোলা হবে আদালতে সেখানে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরে এবং প্রাথমিকভাবে তাকে কতদিনের রিমান্ডে দেওয়া হয় এবং তাকে জামিনের আওতায় আছে কিনা, জামিন পাবে কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু বিস্তারিত আদালতে বাকিটা তোলা হবে। এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু ডিসি মিডিয়া সেন্টারের মাধ্যমে তালেবুর রহমান যিনি আছেন ডিসি মিডিয়া, তিনি কিন্তু ডিবির জানিয়েছেন যে এখন পর্যন্ত ভেতরে হয়তো হালনাগাদের কিছু বিষয় চলছে, ভেতরের কিছু কার্যকর চলছে বিষয়াদি, সেগুলো সম্পূর্ণ হলে কিন্তু তাকে আদালতে তোলা হবে। রাত্রে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে আটকের সর্বশেষ তথ্য। শাফিন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে কিন্তু দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে, সেই খবরই কিন্তু জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। তাকে আজই আদালতে তোলা হতে পারে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যেমনটা একটু আগে আলোচনা করছিলাম, বেরোবির সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে আদালতে তোলা হতে পারে আজ। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সিএমএম আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে জানাবেন আমাদের। আজকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায়
মেজর সাদেকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূলত তার যে অভিযোগ, আমরা মামলার যে এজাহারটি রয়েছে সেখানে দেখেছি যে বসুন্ধরাতে একটি কনভেনশন হলে আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে একটি মিটিং করেছিলেন এবং সেখানে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তারা সেখানে উপস্থিত ছিলেন। মেজর সাদেকুল হক এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিনও সেখানে উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে, যেটি গোপনে করা হয়েছিল। এই অভিযোগেই মূলত মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে অপারেশন ঢাকা ব্লকেট নামের একটি কর্মসূচি করা হয়েছিল। সেখানে মূলত তিনি এই যে মেজর সাদেকুলের স্ত্রী সেখানে এই গ্রুপের অ্যাডমিন সদস্য ছিলেন। মূলত তাদের উদ্দেশ্য ছিল এই অন্তর্বর্তী সরকারকে পতন করা এবং ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতা করার উদ্দেশ্যে মূলত সেই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে মামলায় আমরা দেখেছি। এবং আজকে যখন তাকে আদালতে তোলা হয় তখন মামলার তদন্তকারী কর্মকর্তাও বলেন এবং তারা সেখানে উপস্থিত থেকে শাহবাগ, পল্টন এই এলাকাগুলোতে নাশকতা করার একটি উদ্দেশ্য তাদের ছিল। এবং আদালতে এই যে সুমাইয়া জাফরিন তিনিও স্বীকার করেছেন সেই যে মিটিংটি হয়েছে গোপনে, সেখানে তিনি এবং তার যেই স্বামী মেজর সাদেকুল তিনি সেখানে উপস্থিত ছিলেন, তবে সাময়িক সময়ের জন্য তিনি উপস্থিত ছিলেন, এই কথাগুলো বলেছেন। এছাড়া আরেকজন সহযোগী আদনান নামে তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে দুদকের একটি মামলায় 4 কোটি টাকা অনিয়মের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে। তাকে মূলত আজকে আদালতে তোলা হতে পারে। তবে বিকেলের পরপর আমরা যতটুকু জানতে পেরেছি দুদক হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা আজকে তাকে আদালতে নিয়ে এসে তাকে কারাগারে পাঠানোর একটি আবেদন করা হতে পারে। তবে যেহেতু দুদকের মামলার যে ফরওয়ার্ডিংটি বা কাগজটি সেটি আমাদের কাছে এখনো হাতে এসে পৌঁছায়নি, আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না তাকে রিমান্ড চাওয়া হবে কি হবে না বা কারাগারে পাঠানো হবে কি হবে না। এ বিষয়টি পরবর্তীতে জানানো সম্ভব হবে। শাফিন, সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাব্বি হোসেন। এদিকে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে ব্রিফিং চলছে, সেখানে কথা বলছেন প্রেস সচিব। আমরা সরাসরি যুক্ত হব। সংস্কার কমিশন, আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। তো এখানে আমি আবারও পড়ি, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন সমূহে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। আজকে সেটার একটা আপডেট হয়েছে। এই আপডেটে আমরা দেখছি হচ্ছে সরি ভাই প্রবল বৃষ্টিতে পানির তোড়ে ধসে পড়েছে চট্টগ্রাম নগরীর বাইজিদ অক্সিজেন মোড় সড়কের শীতল ঝর্ণা। এই ঝর্ণাখালের উপর নির্মিত ব্রিজের অধিকাংশ অংশই ধসে গেছে। এতে রাস্তার অন্য পাশ দিয়ে চলাচল করছে যানবাহন, ফলে যানজট ও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতা প্রকল্পের দুর্বলতার কারণে বেশ কিছুদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে দাবি মেয়রের। এই অবস্থায় দ্রুততম সময়ে নতুন করে ব্রিজের নির্মাণ কাজ শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের। কাজী মাহফুজ জানাচ্ছেন বাকিটা। ভোর 5:30, মাত্র 30 মিনিটের ব্যবধানে ধসে পড়ে ব্রিজের অর্ধেকটাই। ভোরের আলো ফুটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর বাইজিদ অক্সিজেন মোড় সড়কের স্টারশিপ এলাকার।
মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে পানির চাপ বাড়ে নগরীর শীতল ঝর্ণা খালের উপর নির্মিত এই ব্রিজে। পানির তোড়ে মুহূর্তেই ভেঙে পড়ে ব্রিজটির অর্ধেকাংশ, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও যানজট বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গাড়িগুলো বন্ধ করে দিয়ে আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, গাড়িগুলো না উঠে তখন ক্ষয়ক্ষতি না হয়, মানুষের ক্ষয়ক্ষতি না হয়। দুটোকের মধ্যে কি ব্রিজ ভাঙি পড়ে গেছে। ব্রিজটা তো অনেক আগের, তো ব্রিজটা তার রাতারাতি বড় করতে পারেনি। আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একই সাথে আমাদের খালের সাথে আমাদের ব্রিজটাও করে দেন। তারা এভরিথিং ওকে, আমরা টেন্ডার যাচ্ছি সহজ। দুর্ঘটনাস্থলে এসে সিটি মেয়র জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্বলতার কারণেই ধীরে ধীরে সেতুর দুই পাশ থেকে মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। তো আলটিমেটলি আমরা এখন কাজ ধরবো। আমাদের এটা প্রায় 8 কোটি টাকার একটা বাজেট আছে। আমরা আশা করছি এটা আমরা, যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, বর্ষাকাল এখনও শেষ হয়নি, এখনও শ্রাবণ মাস, কাজ বর্ষা শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ কাজে হাত দেব এবং আমরা আশা করছি এটা আমরা দ্রুত কাজগুলো করতে পারবো বলে আমরা আশা করছি। নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের অক্সিজেন অংশ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজটি দিয়ে নগরীর 2 নম্বর গেট থেকে অক্সিজেন হয়ে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও এই এলাকায় পোশাক কারখানা সহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন গাড়িসহ প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করে এই সড়কটি দিয়ে। এজন্য সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা। পানির চাপটা বেড়েছে এখন, এটা ভালো দিক, ড্রেনে ভালো পানির চাপ থাকাটা ভালো, কিন্তু সেই চাপটা এই ব্রিজটা নিতে পারেনি। এটিও কিন্তু পরিকল্পনার মধ্যে ছিল এবং পরিকল্পনার একটি পার্ট হয়তো ভেঙে গেছে। এখন মানে ভেঙে না গেলেও বা ভাঙতে হতো। এখন মানে এটা আমাদের সৌভাগ্য যে ভেঙে যাওয়ার কারণে কোনো জীবনহানি ঘটে নাই। যেহেতু জীবনহানি ঘটে নাই, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, এখন দ্রুততার সাথে বৃষ্টি সম্পন্ন করতে হবে। নগর পরিকল্পনাবিদরা জানান, 1980 সালে শীতল ঝর্ণা খালের উপর ব্রিজটি নির্মাণ করার পর নকশায় আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর মধ্যে সড়ক এবং খালের সম্প্রসারণ হয়েছে বেশ কয়েকবার, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ব্রিজটি। গাড়ি যেতেছে না, কিছুটা দেখতেছেন না, ভাঙে গেছে, গোটাটাই তো ভেঙে গেছে। এটা তো অনেক আগে থেকে এরা কাজ করছে না, ওরা তো দেখছে মনে হয়। আজকে সকাল থেকে এখানে যানজট লেগে আছে, মানুষের চলতি পথে আজকে খুব ভোগান্তি হচ্ছে আর কি। তো যদি কাজটা অতি দ্রুত হয়ে যায় তাহলে মানুষের ভোগান্তিটা শেষ হবে। এদিকে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন ব্রিজটি নতুনভাবে তৈরির কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। তবে নির্মাণ কাজ শেষ করতে 1 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে নো ফ্লাইট জোনে গত 10 বছরে অনুমতি ছাড়া অন্তত 263টি উঁচু ভবন নির্মিত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিবেচক আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ ব্যাপারে রাজুককে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। বিল্ডিংটা বানাচ্ছে, অনেকে সেই নিয়মটা মানছে না। আমার এরকম বিশাল বড় একটা লিস্ট আছে, কোন কোন বিল্ডিং কত দাগের, কোন এলাকায় কত উচ্চতা বেশি, পুরো জিনিসটার আমার একটা জরিপ করা আছে। সেই লিস্টটার সংখ্যাটা আমি বললাম না, ধরে রাখতে পারেন সংখ্যা আপনার 3 শতাধিকের কাছাকাছি। এবং সেই সংখ্যাটা আমরা এটা রাজুক যে আছে উন্নয়ন করতে হবে, তাদের কাছে আমরা জিনিসটা পাঠাই। আমরা মেট্রো অথরিটি, আপনি একটা বিল্ডিং বানালেন, নিয়মটা মানলেন না, উচ্চতা বেড়ে গেল, উচ্চতা 20 বাড়ালেন, সেটা আমি যে ভাঙতে পারি না, আমার সেই অথরিটিটা নাই। বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 4র্থ দফায় জলকপাট খোলার পরেও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20 থেকে 25 হাজার মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে তীব্র স্রোতে বন্ধ রয়েছে চন্দ্রঘোনায় ফেরি চলাচল। জিয়র রহমান জুয়েলের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। রাঙামাটিতে গেল প্রায় 10 দিন ধরে অব্যাহত রয়েছে থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢল, যাতে প্রতিনিয়ত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি আর প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 5 তারিখে 6 ইঞ্চি করে খোলা হয় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। এরপরেও পরিস্থিতির উন্নতি না হয় আরও 3 দফা বাড়িয়ে বর্তমানে 3 ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই গেট। তারপরেও উন্নতি নেই পরিস্থিতির। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পানি বইছে 108 ফুট উপর দিয়ে।
এদিকে বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাঁটু পানিতে তলিয়ে গেছে রাঙামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি ও কাপ্তাই সহ 7 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20 থেকে 25,000 মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, নদী রাস্তা ডুবে গেছে, তারপরে আসা যাওয়া অনেক বিপরীত হয়ে যাচ্ছে। লংগদু উপজেলা যারা ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে গিয়েছে, উন্নয়ন বোর্ডকে অনুরোধ করছি যে পানিটা যাতে দ্রুত কমায় দেয়। পানির লেভেল ক্রমান্বয়ে বাড়তেছে। পানির লেভেল রিজার্ভারে 109 ফিট রাখার জন্য পরবর্তীতে পানি লেভেল যদি আরও বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পিলের 16টি গেটের ওপেনিংটা পরবর্তীতে বাড়ানো হবে। এদিকে জলকপাট খোলায় তীব্র স্রোতে বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল। এখন রাঙামাটি। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। রাশিয়ার রপ্তানি তেলের 49% বাজার চীন, অথচ বেইজিং এর চেয়েও বেশি মার্কিন শুল্কের মুখে নয়াদিল্লি। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য দেশটির অন্যতম বাণিজ্য অংশীদার ভারতকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই সমঝোতায় আসতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি। নাফি আরমান মনন জানাচ্ছেন বাকিটা। ট্রাম্প সরকার 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এভাবেই ভোট চান নরেন্দ্র মোদী। রিপাবলিকান নেতার জন্য হিন্দু পুরোহিতদের যজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়ে 2024 সালের নির্বাচনের আগে। অথচ ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় দুই নেতার সম্পর্ক এখন তলানিতে। ভারতীয় পণ্যে মার্কিন শুল্কারোপে কূটনৈতিক সম্পর্কে ফাটল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $130 বিলিয়ন। নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের অবস্থান দশম। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় $46 বিলিয়ন, যা কমিয়ে আনার পাশাপাশি রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপ 2 দফায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনের প্রতিবেদন বলছে, ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে মুক্তা ও মূল্যবান পাথর। শীর্ষ 5 পণ্যের মধ্যে অবস্থান করছে ইলেকট্রনিক যন্ত্রাংশ, ওষুধ, পারমাণবিক চুল্লি ও খনিজ জ্বালানি। ওয়াশিংটনের মোট আমদানির মাত্র 3% ভারতের ওপর নির্ভরশীল। তাই শুল্কের বোঝা ভারতীয়দের টানতে হবে, এ নিয়ে দ্বিধা করছেন না কেউই। The U.S. is one of the top export destinations for Indian goods, and it has held that status for quite some time. So just based on that baseline reality, there could be some notable deleterious impacts for India's economy. আল জাজিরার তথ্য বলছে, 2023 সালে $122 বিলিয়ন অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে রাশিয়া, যার প্রায় অর্ধেকেরই গন্তব্য চীনে। ভারতে গেছে প্রায় 40%, আর ইউরোপীয় ইউনিয়ন কিনেছে 8% বেশি। যদিও চীন ও ইউর চেয়ে ভারতের ওপর মার্কিন শুল্কহার বেশি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। তাই দেশটির অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার ভারতের ওপর শুল্কারোপের পন্থা অবলম্বন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। More broader geopolitical matters. President Trump clearly wants to help end the war in the Ukraine. I think that he is unhappy that Moscow has not heeded his calls for Russia to agree to a ceasefire or to stop fighting. And he wants to put pressure on Russia by putting pressure on India. ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 25% সহ মোট 50% শুল্ক কার্যকর হচ্ছে আগামী 27 আগস্ট। এখন দেখার বিষয়, আগামী 20 দিনের মধ্যে ট্রাম্পের মন গলাতে কতটুকু সফল হন মোদি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রেকর্ড তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ায় দক্ষিণ ইউরোপে ভয়াবহ রূপ ধারণ করেছে দাবানল। ফ্রান্সের দক্ষিণের অউডে অঞ্চলে মাত্র একদিনে পড়ে গেছে 16,000 হেক্টর এলাকা। দেশটির ইতিহাসে 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাবানলটি। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন একজন, ক্ষতিগ্রস্ত 20টিরও বেশি স্থাপনা। 2000-এর বেশি দমকল কর্মী কাজ করলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। স্পেনের লা পেনা অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে শহরটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1,500-এর বেশি বাসিন্দাকে। প্রতিবেশী পর্তুগালের আমারান্তে অঞ্চলে দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। 7 আগস্ট পর্যন্ত লিসবনে জারি স্টেট অফ অ্যালার্ট। এবারে খেলা প্রসঙ্গ।
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের নির্দিষ্ট বেতন কাঠামো থাকলেও কোচদের বেতন নিয়ে কোনো নীতিমালা নেই। বিদেশি হাই প্রোফাইল কোচদের বেতন নির্ধারিত হয় আলোচনা সাপেক্ষে, তবে বাংলাদেশের কোচদের তুলনামূলকভাবে বেতন অনেকটাই কম। এ নিয়ে আরও জানাচ্ছেন ফারহান ইহসান। বেতন মানে উচ্চবিত্তের বিলাসিতা আর মধ্যবিত্তের নতুন স্বপ্নগোনা। বাংলাদেশ ক্রিকেটের কোচদের বেতন অবশ্য মোটা অঙ্কেরই হয়। এদেশের ক্রিকেটে কোচরা বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বেতন পান। জাতীয় দলের প্রধান কোচ সাধারণত তুলনামূলকভাবে বেশি বেতন পান, যেখানে স্থানীয় কোচদের বেতন হয় অনেক কম। জাতীয় দলের প্রধান কোচ সাধারণত মাসে 30 লাখ টাকার বেশি বেতন পান, যেমন ফিল সিমন্সের বেতন প্রথম বছরে 30,75,000 টাকা। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের দৈনিক বেতন 86,100 টাকা। অন্যদিকে স্থানীয় কোচদের বেতন এর চেয়ে অনেক কম। বাংলাদেশ দলে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের মাসিক বেতন 10 লাখ টাকা। পেস বোলিং কোচ শন টেইটের মাসিক বেতন 17,22,000 টাকা। এছাড়া বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যাটেন্টের মাসিক বেতন 13,53,000 টাকা। জাতীয় দলের তুলনায় ঘরোয়া দলের কোচিং স্টাফদের বেতন অবশ্য ভিন্ন। সর্বনিম্ন 14,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা বেতন পান স্থানীয় কোচরা। বিভিন্ন স্তরের ক্রিকেট যেমন বয়সভিত্তিক দল, প্রথম বিভাগ ক্রিকেটে কোচদের বেতন তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং দলের পারফরমেন্সের উপরও নির্ভর করে। কিছু কোচ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগে কাজ করে ভালো পারিশ্রমিক পান, কেউ কেউ জাতীয় লিগ ও ডিপিএলও পান হ্যান্ডসাম স্যালারি। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে কমিশনের জোর প্রস্তুতি। আচরণবিধি নিয়ে আজ আসতে পারে সিদ্ধান্ত, সরকারের চিঠি পেয়েছে ইসি। ভোটে যেতে এখনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি বিএনপি। ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ, নির্বাচিত সরকার এলে স্বচ্ছতা আসবে আশা রিজভির। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি। 1 বছর পর মর্গ থেকে আঞ্জুমানে 6 অজ্ঞাত মরদেহ হস্তান্তর। দুদকের মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ। সন্ত্রাস বিরোধী মামলায় মেজর সাদিকের স্ত্রী আদালতে। এবং বৃষ্টির পানির তোড়ে চট্টগ্রামে অক্সিজেন মোড়ে মূল সড়কের ব্রিজে ধস, যান চলাচল ব্যাহত। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্বলতাই কারণ। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।